আইসোমারিজম শেখার আগে সবার প্রথমে যে কনসেপ্টটাকে খুব ভালো করে আয়ত্তে আনতে হবে সেটা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। যদি এই কনসেপ্টটা না থাকে তাহলে আইসোমারিজমের কোশ্চেন সলভ করা সম্ভব না। আইসোমারিজমের কোশ্চেন ডাইরেক্ট এরকম কোনো ফর্মুলা তুমি পাবে না যে সলভ হয়ে যাবে, কিন্তু এটাকে সলভ করতে গেলে এই কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝতে হবে। ডিগ্রি অফ আনস্যাচুরেশন, এটাকে সংক্ষেপে আমরা বলবো ডিইউ। আনস্যাচুরেশন কি জিনিস? যে কোনো একটা কম্পাউন্ডে, অর্গানিক কম্পাউন্ডে যদি পাই বন্ডস থাকে তাহলে সেটাকে আনস্যাচুরেশন বলা হয়। অনেকগুলো বোঝার চেষ্টা করবে আমি কি বলছি। মনে করো আমি একটা কম্পাউন্ড লিখলাম C2H6, তাহলে এটা ইথেন। তো ইথেনের ক্ষেত্রে একটাই অপশন আছে। ইথেনের ক্ষেত্রে তোমাকে যদি কেউ বলা হয় যে ইথেন ইথেন সম্পর্কে লেখো, তাহলে ইথেন সম্পর্কে তুমি কিন্তু একটা জিনিসই লিখতে পারবে, এর বেশি না। দুটো লিখতে পারবে না। ইথেন তুমি একটাই লিখতে পারবে স্ট্রাকচার, সেটা কি? সেটা লিখতে পারবে হচ্ছে CH3CH3। এছাড়া আর কোনো কিছু ইথেনের ক্ষেত্রে তুমি লিখতে পারবে না। এবার আমি কি বলছি যে এই মলিকুলটা থেকে আমি যদি বলি যে একটা হাইড্রোজেন মলিকিউলকে বাদ দাও, তার মানে -H2 করো, একটা হাইড্রোজেনকে এখান থেকে বের করে দাও। এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে বের করে দাও তাহলে এর ফর্মুলা দাঁড়াবে C2H4। এবার তুমি যখন C2H4 লিখতে যাইবে, C2H4 লেখার সময় তুমি কিন্তু সিঙ্গেল বন্ড আর ইউজ করতে পারবে না। সবগুলো সিঙ্গেল বন্ড দিলে আর C2H4 থাকবে না। কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে CH2 ডাবল বন্ড CH2। তোমাকে একটা পাই বন্ড আনতেই হবে। যদি পাই বন্ড না আনো তাহলে তুমি C2H4 লিখতে পারবে না। তো এটা আমি বলতে পারি যে যেহেতু একটা হাইড্রোজেন যদি কোনো ক্ষেত্রে কম হয় তাহলে তার একটা পাই বন্ড চলে আসে। মানে একটা হাইড্রোজেন মলিকিউল যদি কমে যায় কোনো একটা অর্গানিক মলিকিউলে, তাহলে তার মধ্যে একটা পাই বন্ড চলে আসে। ওই জন্য ডিগ্রি অফ আনস্যাচুরেশন যে কথাটা আছে এটাকে আবার বলা হয় হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স। হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স, HDI। সেম কথা দুটোই, যে কোনো একটা মলিকুলে কটা হাইড্রোজেন ডেফিসিয়েন্সি আছে। যদি একটা হাইড্রোজেন মলিকুলের ডেফিসিয়েন্সি থাকে তাহলে একটা পাই বন্ড থাকবে। এবার তুমি আরেকটা জিনিস ভাবো, যে ধরো এখান থেকে আমি আরো একটা হাইড্রোজেন মলিকুলকে বাদ দিলাম, তাহলে আর একটা হাইড্রোজেন মলিকুলকে যদি বাদ দাও তাহলে এটা হয়ে যাবে C2H2। C2H2 তুমি তখনই লিখতে পারবে যদি তুমি দুটো পাই বন্ড ইউজ করো, তাছাড়া সম্ভব না। তার মানে কটা পাই বন্ড আছে আর কটা হাইড্রোজেন মলিকুলের ডেফিসিয়েন্সি আছে এই দুটো কিন্তু সেম। যে হাইড্রোজেন মলিকুলের ডেফিসিয়েন্সি হচ্ছে তোমার ডিগ্রি অফ আনস্যাচুরেশন। তাহলে ততগুলোই আনস্যাচুরেশন আছে, ততগুলোই যতগুলো হাইড্রোজেন মলিকুল কম আছে কোনো একটা মলিকুলে, অর্গানিক মলিকুলে, ততগুলোই হাইড্রোজেনের ডেফিসিয়েন্সি আছে। এই জিনিসটা বুঝতে পেরেছি। এইটাকে আর একটা ভাবে বোঝার চেষ্টা করো। মনে করো আমার কাছে আছে C3H8। তো C3H8 তোমার লেখার জন্য একটাই অপশন আছে, সেটা হচ্ছে C3H8 কে তুমি এভাবে লিখতে পারো CH3CH2CH3, সবগুলোই সিঙ্গেল বন্ড। তুমি যদি এখানে একটা হাইড্রোজেনকে বাদ দাও, একটা হাইড্রোজেন মলিকুল যদি এখান থেকে বের করে দাও, তাহলে এর ফর্মুলা দাঁড়াবে C3H6। আর C3H6 কে তুমি তখনই লিখতে পারবে যদি তুমি একটা পাই বন্ড ইউজ করো। তাহলে এখানে তুমি একটা পাই বন্ড ইউজ করবে কোথাও, তাহলে একটা পাই বন্ড এখানে ইউজ করলাম। কিন্তু আমি এটাকে আর একভাবেও লিখতে পারি, ভালো করে বোঝার চেষ্টা করবে। এই C3H6 কে আমি এইভাবে লিখতে পারি CH2CH2CH2। আমি একটা রিং বানিয়ে নিলাম, মানে এটা বানালাম সাইক্লোপ্রোপেন। আমি রিং বানালাম, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আমি তো পাই বন্ড ইউজ করলাম না। তার মানে কোনো একটা রিং, কোনো কম্পাউন্ডে যদি রিং থাকে, বুঝতে হবে যে কোনো একটা কম্পাউন্ড যদি, অর্গানিক কম্পাউন্ড যদি সাইক্লিক হয় বা কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে যদি রিং থাকে, তার মানে তার মধ্যে হাইড্রোজেনের ডেফিসিয়েন্সি আছে। তার মধ্যে সেই কম্পাউন্ডের মধ্যে নর্মাল যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেই স্যাচুরেটেড হাইড্রোকার্বনের থেকে কম পরিমাণে হাইড্রোজেন আছে। এই জিনিসটা বুঝতে হবে। তো কি বলবো আমরা, এই হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স, এটাকে আর একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট।
মানে এটাকে বলা হয় ডিবিই, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। তো এই তিনটে টার্মই হচ্ছে সেম থিং, হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স, ডিগ্রি অফ আনস্যাচুরেশন আর ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট সেম। আমি কি বলতে পারি যে একটা পাই বন্ড আর একটা রিং তারা ইকুইভ্যালেন্ট। রিং, কোন একটা কম্পাউন্ডে যদি একটা রিং থাকে, সেই রিংটা ওই কম্পাউন্ডের ডাবল বন্ডের সাথে ইকুইভ্যালেন্ট। মানে কোন একটা কম্পাউন্ডের ডাবল বন্ড আর রিং সেম জিনিস, মানে ডাবল বন্ডের পরিবর্তে তুমি রিং বানাতে পারো। ঠিক আছে, এই অবধি কারো কোনো ডাউট আছে বলো? কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধা আছে? আমি কি বলতে চাইছি যে কোনো একটা মলিকুলের মধ্যে আনস্যাচুরেশন আসা মানেই, মানে পাই বন্ড আসা মানেই মলিকুলের মধ্যে হাইড্রোজেনের ডেফিসিয়েন্সি আছে, তার মানে ওটাকে আমরা বলবো হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স। মলিকুলের মধ্যে হাইড্রোজেনের ডেফিসিয়েন্সি আছে, তাহলে হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স। যদি কোনো মলিকুলে আমি পাই বন্ড লিখি, যদি আমার সেক্ষেত্রে রিং পসিবল হয়, মিনিমাম 3টে কার্বন লাগবে রিং বানাতে। যদি রিং পসিবল হয় তাহলে আমি ডাবল বন্ডের পরিবর্তে আমি রিং কম্পাউন্ডও বানাতে পারি, সেম মলিকুলার ফর্মুলাতেই হবে। তার মানে ডাবল বন্ড আর রিং ইকুইভ্যালেন্ট, ওই জন্যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বলা হয় রিংকে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস সেম। তো কোনো একটা কম্পাউন্ডে তার ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, সেটা আমি কি করে বুঝবো? ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যাই হোক না কেন, যদি তোমাকে মলিকুলার ফর্মুলা দেওয়া থাকে, তাহলে তুমি কি করবে, দেখবে যে যদি তোমার মলিকুলার স্ট্রাকচার দেওয়া থাকে, তাহলে কি দেখবে যে কতগুলো পাই বন্ড আছে আর কতগুলো রিং আছে। তাহলে টোটাল নাম্বার অফ পাই বন্ডস প্লাস টোটাল নাম্বার অফ রিং, কতগুলো পাই বন্ড আছে আর কতগুলো রিং আছে, এই টোটাল নাম্বারটাই তোমাকে বলবে হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। আমি কয়েকটা এক্সাম্পল এখানে দিচ্ছি, দেখো আমি এখানে কয়েকটা স্ট্রাকচার আসছি, এখানে আমাদেরকে বলতে হবে ডিইউ কত, ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত। তো যদি আমি একটা সিম্পল এরকম মলিকুল লিখি, তাহলে একটাই পাই বন্ড, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1। যদি আমি এরকম একটা কম্পাউন্ড লিখি, তাহলে কটা পাই বন্ড? দুটো পাই বন্ড, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 2। যদি আমি এরকম একটা কম্পাউন্ড লিখি, রিং আছে, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1। কটা রিং? একটা রিং, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1। যদি আমি এরকম কম্পাউন্ড লিখি যে রিংও আছে আবার ডাবল বন্ডও আছে, পাই বন্ডও আছে, তাহলে রিং, নাম্বার অফ রিং প্লাস নাম্বার অফ পাই বন্ড, তার মানে 1 + 1, তাহলে এটা হয়ে যাবে 2, ডিগ্রি অফ আনস্যাচুরেশন 2। ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, বুঝতে পেরেছি? আবারও ধরো আমি এখানে স্ট্রাকচার লিখছি, এখানে ডিইউ লিখছি। যদি আমরা বেনজিন লিখি, বেনজিনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, এটা অ্যান্সার বলো দেখি। বেনজিনের ক্ষেত্রে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে? বেনজিনের ক্ষেত্রে 4 হবে। ভেরি গুড, 4 হবে, কারণ এখানে হচ্ছে একটা রিং আর 3টে পাই বন্ড, টোটাল 4 হবে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। বেনজিনের ক্ষেত্রে 4 হবে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। আমি এরকম যদি দুটো রিংওয়ালা কোনো কম্পাউন্ড লিখি, দুটো রিং আছে, তারপরে মনে করো এখানে এক পাই বন্ড আছে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে দুটো রিং 3টে পাই বন্ড, তাহলে দুটো রিং আর 3টে পাই বন্ড, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 5, ডিগ্রি অফ আনস্যাচুরেশন 5 হবে। এরকম যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ডিগ্রি অফ আনস্যাচুরেশন লিখতে পারি। একটা জিনিস ভালো করে খেয়াল করবে, যদি আমি বেনজিনের উপরে CHO লিখি, তাহলে এটা একটা অ্যালডিহাইড লিখেছি, আমি বেনজিনের উপরে লিখেছি CHO, এর ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে? বেনজালডিহাইডের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে? বেনজালডিহাইডের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে? বেনজালডিহাইডের ক্ষেত্রে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 5 হবে। ভেরি গুড, 5 হবে। 5 হবে কেন? দেখো 4 হবে না, 5 হবে। রিজিনা 5 হবে কেন? এখানে হচ্ছে রিং একটা আর পাই বন্ড, এখানেও একটা পাই বন্ড আছে, এই যে সিওর মধ্যে যে পাই বন্ড আছে ওটাও তোমাকে কাউন্ট করতে হবে, নাম্বার অফ পাই বন্ডস কাউন্ট করতে হবে, নাম্বার অফ পাই বন্ডস আর নাম্বার অফ রিংস দুটোই কাউন্ট করতে হবে, তবে তুমি ডিগ্রি অফ আনস্যাচুরেশন পেয়ে যাবে। বুঝতে পারছো? এবার দেখো আমি এই কনসেপ্টটাকে কখন ইউজ করব, যে আমাকে যদি কেউ এরকম একটা কোশ্চেন দিয়ে দেয় যে C7H8O এই মলিকুলার ফর্মুলার কতগুলো কম্পাউন্ড পাওয়া যাবে, এরকম কোশ্চেন আসবে। এরকম একটা ফর্মুলা দিয়ে দেবে, দিয়ে বলবে যে কতগুলো আইসোমার পাওয়া যাবে। তো সেক্ষেত্রে ডিইউ বিশালভাবে হেল্প করবে। কিরকম ভাবে হেল্প করবে আমরা পরে আসছি। এই জায়গায় ওই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য ডিইউটাকে আমাদেরকে ইউজ করতে হবে। দেখো তাহলে এখানে ডিইউ বুঝে গেছি, যদি স্ট্রাকচার দেওয়া থাকে। এবার
একটা কোশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করো। এই একটা কম্পাউন্ড আছে যেটার নাম হচ্ছে কিউবেন। এটা নোন কম্পাউন্ড, ঠিক আছে, এটা হাইপোথেটিক্যাল নয়, এটা এই কম্পাউন্ডটা জানা আছে। এরকম একটা কম্পাউন্ড, এর স্ট্রাকচার হচ্ছে এটা। ফর্মুলা হচ্ছে কি C8H8। এই C8H8 এর নাম হচ্ছে কিউবেন। এটা দেখতে অনেকটা কিউবের মতো, তাই কম্পাউন্ডটার নাম হচ্ছে কিউবেন, CUBANE। এই কিউবেনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে? কি মনে হচ্ছে, কটা রিং আছে আর ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে? বলে ফেলো। ডিগ্রি অফ আনস্যাচুরেশন, দেখ কিউবেন যদি নিই তাহলে কিউবেনের মধ্যে রিং আছে 6টা, তাহলে সেই হিসেবে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 6 হওয়ার কথা, কিন্তু এর ডিগ্রি অফ আনস্যাচুরেশন হবে 5। এই কম্পাউন্ডের ডিউ হচ্ছে 5। এবার ডিগ্রি অফ আনস্যাচুরেশনের একটা ফান্ডামেন্টাল ডেফিনেশন বোঝার চেষ্টা করো। ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে কি ছিল, যে কটা হাইড্রোজেন কম আছে মলিকুলটাতে, কটা হাইড্রোজেন কম আছে, সেটাই তো ডিগ্রি অফ আনস্যাচুরেশন। তো ধরো এখানে যদি আমি একটা একটা করে হাইড্রোজেন অ্যাড করতে যাই, তাহলে একটা একটা করে রিং ওপেন হতে যাবে। মানে যদি কোনো একটা রিং কম্পাউন্ড থাকে, ধরো এটা রিং কম্পাউন্ড, এখানে তুমি হাইড্রোজেন অ্যাড করলে, এই এটা একটা রিং কম্পাউন্ড মনে করো, এই রিং কম্পাউন্ডে মনে করো এই বন্ডটাকে ভেঙে তুমি দুদিকে দুটো হাইড্রোজেন অ্যাড করলে, তাহলে এটা একটা ওপেন চেন কম্পাউন্ড হয়ে যাবে, রিং কম্পাউন্ডে ওপেন চেন হয়ে যাবে। তো ওই জন্য ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1, কারণ একটা হাইড্রোজেন অ্যাড করার পর রিংটা ওপেন হয়ে যায় বা ওপেন চেন কম্পাউন্ড হয়ে যায়। তাহলে এখানে কতগুলো হাইড্রোজেন অ্যাড করলে এই রিংটা ওপেন হয়ে যাবে, সেটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরো আমি প্রথমে একটা হাইড্রোজেন অ্যাড করলাম, তাহলে ধরো এই বন্ডটা ব্রেক করে গেল, একটা রিং ওপেন হলো। আবার একটা হাইড্রোজেন অ্যাড করলাম, তার মানে মনে করো যে এই বন্ডটা ব্রেক হয়ে গেল, সেকেন্ড হাইড্রোজেনটা দিয়ে এই বন্ডটা ব্রেক হয়ে গেল। থার্ড একটা হাইড্রোজেন অ্যাড করলাম, তার মানে মনে করো যে এই বন্ডটা ব্রেক হয়ে গেল, থার্ড। ফোর্থ একটা হাইড্রোজেন অ্যাড করলাম, তার মানে মনে করো যে এই ফোর্থ বন্ডটা ব্রেক হয়ে গেল, এই বন্ডটা ব্রেক হয়ে গেল, ফোর্থ বন্ডটা, এখানে এই বন্ডটা থাকবে, ফোর্থ বন্ডটা ব্রেক হয়ে গেল। আর ফিফথ লাস্ট হাইড্রোজেনটা আমি যেই অ্যাড করব, দেখো এটা একটা ওপেন চেন, এটা একটা ওপেন চেন কম্পাউন্ডে পরিণত হবে। তার মানে আমাকে এখানে 6টা হাইড্রোজেন অ্যাড করার দরকারই হলো না। আমাকে কটা হাইড্রোজেন অ্যাড করতে হচ্ছে? 5টা হাইড্রোজেন অ্যাড করলেই এটা ওপেন চেন হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? 5টা হাইড্রোজেন অ্যাড করলেই এটা ওপেন চেন হয়ে যাচ্ছে, তাই ডিগ্রি অফ আনস্যাচুরেশন এটার ক্ষেত্রে 5। না তাহলে এখানে একটা প্রবলেম হতে পারে যে তাহলে সবগুলোতে আমরা কি করে বুঝবো যে তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার কি আমরা এরকম করে বানিয়ে বানিয়ে দেখবো নাকি যে কতগুলো হাইড্রোজেন অ্যাড করতে হবে? যদি ফান্ডামেন্টাল কোশ্চেন হয় তাহলে হাইড্রোজেন অ্যাড করে দেখতে হবে যে কতগুলো আছে। তাহলে কিউবেনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হলো? তাহলে কিউবেনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন 4 হলো, C8H8 এর ডিগ্রি অফ আনস্যাচুরেশন হলো 4, ডিউ হয়ে গেল 4। এটা আমি কি করে দেখলাম, এই সরি ডিউ হয়ে গেল 5, কারণ এখানে আমরা 5টা হাইড্রোজেন অ্যাড করার পর এটা একটা ওপেন চেন কম্পাউন্ডে পরিণত হলো। তার মানে এই ওপেন চেন কম্পাউন্ডে থেকে 5টা হাইড্রোজেন কম আছে এই কম্পাউন্ডটাতে। নর্মাল যে ওপেন চেন স্যাচুরেটেড হাইড্রোকার্বনের থেকে 5টা হাইড্রোজেন কম আছে, এই জন্য ডিগ্রি অফ আনস্যাচুরেশন 5। তো ডিগ্রি অফ আনস্যাচুরেশনে যদি স্ট্রাকচার দেওয়া না থাকে, স্ট্রাকচার দেওয়া থাকলে তো তুমি বের করতেই পারবে, যদি স্ট্রাকচার দেওয়া না থাকে তার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে হবে। ডিউ ইজ ইকুয়াল টু C+1 মাইনাস H প্লাস এক্স মাইনাস এন ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা যদি তুমি ডাইরেক্ট ইউজ করো তাহলে তুমি ডিগ্রি অফ আনস্যাচুরেশন পেয়ে যাবে। ওটা সি কি? সি হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটমস, যেখানে কতগুলো কার্বন অ্যাটমস আছে, তাহলে নাম্বার অফ কার্বন অ্যাটমস। এইচ কি? এইচ হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস। এক্স হচ্ছে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস, ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই সময় যদি কিছু থাকে, নাম্বার অফ হ্যালোজেন্স। আর এন কি? এন হচ্ছে নাম্বার অফ নাইট্রোজেন্স। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি ইউজ করো, অক্সিজেন এখানে নেওয়া হয় না, ভালো করে বুঝবো, অক্সিজেনের এখানে কোনো থাকে না। তাহলে ফর্মুলাটা যদি ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবে ডিউ। তাহলে আমি এই কিউবেনের মলিকুলার ফর্মুলা জানি C8H8, আমি এখানে ফর্মুলা ইউজ করে ডিউ ক্যালকুলেট করার চেষ্টা করি। তাহলে ডিউ ইজ ইকুয়াল টু হবে কার্বন সংখ্যা 8, তাহলে 8 + 1 মাইনাস হাইড্রোজেনের সংখ্যা কত? 8, 8/2, তাহলে 9 - 9 - 4, তাহলে 5 এসে গেল।
তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 5 চলে আসবে। এরকম করে তুমি যে কারো ক্ষেত্রে করতে পারো। বেঞ্জিন মনে করো কি, তাহলে বেঞ্জিনের ক্ষেত্রে C6H6, এটা হচ্ছে তার মলিকুলার ফর্মুলা। তাহলে ডিউ ক্যালকুলেট করব, তাহলে ডিউ কত হবে 6 + 1 - 6/2, তাহলে 7 - 3 4। তো প্রত্যেকের ডিগ্রি অফ আনস্যাচুরেশন এই ফর্মুলা দিয়ে বেরোবে। যদি মলিকুলার ফর্মুলা দেওয়া থাকে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করতে হয়। একটা জিনিস মনে রাখবে, যখনই ডিগ্রি অফ আনস্যাচুরেশন 4 বা 4-এর বেশি হবে, নর্মাল কেস, যখন পরীক্ষায় কোশ্চেন থাকবে তোমাকে একটা মলিকুলার ফর্মুলা দিয়ে বললো যে কি কি কম্পাউন্ড হতে পারে বলো, কোন কোন আইসোমার হতে পারে বলো, তাহলে যখনই ডিগ্রি অফ আনস্যাচুরেশন প্রথম তোমাকে চেক করতে হবে, এটা সব সময় চেক করতে হবে। যেমন আমি একটু আগে একটা কোশ্চেন বলছিলাম যে C7H8O এর কতগুলো আইসোমার হবে। তো যখনই এরকম কোশ্চেন তুমি পাবে যে এই মলিকুলার ফর্মুলার কতগুলো আইসোমার হবে, তো প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ডিউ চেক করতে হবে। ডিউ চেক করে দেখতে হবে যে ডিউ কত আসছে। তাহলে ডিউ কত আসছে এটার বলো দেখি। C7H8O ডিউ কত আসছে? C7H8O এর ডিউ কত আসছে কুইকলি চেক করে বলো। কত আসছে? 4। তাহলে সবাই ক্যালকুলেট করেছি আমরা, ডিউ কত আসছে এখানে? 4 আসছে। ডিউ আসছে 4। তাহলে এখানে তাহলে আমরা পাচ্ছি 7 + 1 8/2, তাহলে 8 - 4, তো 4 আসছে। তো ডিউ যখনই 4 আসবে তোমাকে কি ধরনের কম্পাউন্ড ভাবতে হবে? বেনজিন কম্পাউন্ড ভাবতে হবে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, এইখানে দেখো আমি কি আইডিয়াটা কিরকম লাগাচ্ছি, এই জিনিসগুলোকে বুঝতে হবে যে এই কম্পাউন্ডটাতে আমার অক্সিজেন আছে, 7টা কার্বন আছে। তাহলে আমি কি করব? আমি বেনজিন বানাবো প্রথমে। কেন বেনজিন বানাচ্ছি আমি? কারণ ডিউ হচ্ছে 4। তো ডিউ যেহেতু 4, আমি যদি এটাকে বেনজিন বানাই তাহলে বাকি যে অক্সিজেনটা আছে এটার সঙ্গে কার্বনের ডাবল বন্ড থাকতে পারে না, মানে এটা বেনজালডিহাইড হতে পারে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। বেনজালডিহাইডের ডিউ তো 5, কিন্তু আমি এই কম্পাউন্ডের ডিউ পাচ্ছি 4। এর মানে এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটার সাথে ডাবল বন্ড থাকতে পারে না আমি যদি বেনজিন রিং বানিয়ে ফেলি। তাহলে বেনজিন রিং যদি বানিয়ে ফেলি তাহলে বাকি অক্সিজেনটা সিঙ্গেল বন্ডে থাকবে। তার মানে আমি এটাকে এরকম লিখতে পারবো CH2OH। এখানে আমি এরকম লিখতে পারবো না CH ডাবল বন্ড ও। কেন লিখতে পারবো না বোঝা গেছে? কারণ আমি যদি CH ডাবল বন্ড ও লিখি তাহলে ডিউ 5 হয়ে যাবে, কিন্তু 5 তো নেই আমার, ডিউ তো 4। তাহলে আমি এই কম্পাউন্ডটাকে লিখতে পারি, এবং এটাকে যখন লিখতে পারি এর আর একটা স্ট্রাকচার আইসোমারিজম আমি লিখতে পারি। এক মিনিট, এটা যদি আমি লিখতে পারি তাহলে এটার আমি আর একটা টাইপও লিখতে পারি, সেটা হচ্ছে OCH3, ইথারও লিখতে পারি, এটাও লিখতে পারি। আরো 3টে আমি লিখতে পারি যেখানে আমাকে বাইরে কোনো ডাবল বন্ড হবে না, বেনজিন রিং হবে, বাইরে ডাবল বন্ড হবে না, OH আর CH3 আমি আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে একটা অর্থ, একটা মেটা, একটা প্যারা। আমি পরবর্তীতে আসবো যে এগুলোকে কিভাবে আমরা দেখব। তাহলে এই মলিকুলার ফর্মুলার তোমাকে বলবে যে অ্যারোমেটিক আইসোমার কতগুলো হবে। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড কতগুলো হবে? অ্যান্সার হবে 5টা অ্যারোমেটিক কম্পাউন্ড তুমি বানাতে পারো। কোশ্চেনে এরকম কোশ্চেনটা আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, ঠিক আছে? 5টা অ্যারোমেটিক। তাহলে দেখো আইডিয়াটা কোথা থেকে আসবে যে তোমাকে বেনজিন রিং বানাতে হবে কি হবে না। বেনজিন রিং তোমাকে বানাতে হবে কি হবে না সেইটা বোঝার জন্য তোমাকে ডিউ চেক করতে হবে। ডিউ যদি দেখো 4 বা 4-এর বেশি তাহলে বেনজিন রিং বানানোর চেষ্টা করবে, বেনজিন রিং রিলেটেড কম্পাউন্ড বানানোর চেষ্টা করবে। যদি বেনজিন রিং 4-এর কম হয় তাহলে অন্য কিছু দেখতে হবে। আর একটা কনসেপ্ট, ধরো তুমি একটা কম্পাউন্ড পেলে তার ডিউ হলো 0। যদি তার কম্পাউন্ডের ডিউ 0 আসে তার মানে সেই কম্পাউন্ডে কোনো পাই বন্ড নেই বা কোনো রিং নেই। কিন্তু তাহলে নো পাই বন্ড, তাহলে নো পাই বন্ডস, নো রিংস, তুমি রিং কম্পাউন্ড বানাতে পারবে না, এটা ডিউ 0-র অর্থ। কিন্তু কখনো যদি কারো ডিউ 1 আসে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা পাবে কোশ্চেন সলভ করার সময়, দেখবে যে ম্যাক্সিমাম কম্পাউন্ডের ক্ষেত্রে ডিউ 1 আসছে। ডিউ 1 আসলে প্রবলেম হচ্ছে এটা যে যদি তুমি পাই বন্ড দাও তাহলে রিং বানাবে না, আর যদি রিং বানাও তাহলে পাই বন্ড দেবে না। কথাটাই বোঝাতে পেরেছি আমি?
ধরো ডিউ যদি কারো 4 আসে, ডিউ থেকে বোঝা যাবে না মারিয়াম, ডিউ থেকে বোঝা যাবে না যে কটা আইসোমার হবে। ডিউ তোমাকে গাইড করবে যে সব স্ট্রাকচার বানাতে হবে না, তোমাকে স্ট্রাকচার বানিয়েই চেক করতে হবে কটা স্ট্রাকচার হবে এই আইসোমারিজমের। কিন্তু ডিউটা তোমাকে হেল্প করবে। যেমন আমি এখানে বলছি যে ডিউ 1 এলো, তোমাকে বললো সাইক্লিক কম্পাউন্ড কতগুলো হবে, তাহলে ডিউ 1 মানে কি, অনলি 1 রিং হবে, তাহলে 1 রিংস নো পাই বন্ড। তাহলে যদি তোমাকে বলে যে একটা কম্পাউন্ড দিল, দিয়ে বললো যে ডিউ কত, দিয়ে বললো কটা আইসোমার হবে, কটা সাইক্লিক আইসোমার হবে কোশ্চেন জিজ্ঞেস করলো, তো যখনই সাইক্লিক বলবে ডিউ 1 এলো, তার মানে তুমি শুধু রিং বানাবে, রিং এর মধ্যে কোনো পাই বন্ড থাকবে না। আবার যদি বলে যে কতগুলো অ্যাসাইক্লিক কম্পাউন্ড হবে, ডিউ 1, তার মানে তোমাকে কি করতে হবে, 1 পাই বন্ড দিতে হবে, একটা পাই বন্ড দিতে হবে, সেখানে কোনো রিং থাকবে না, কোনো রিং কম্পাউন্ড তুমি বানাতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে ডিউ তোমাকে এই জায়গাটাতে হেল্প করবে। ডিউ 4 এর বেশি বেঞ্জিন রিং ভাববে, ডিউ 0 কোনো পাই বন্ড বা কোনো রিং কম্পাউন্ডের মধ্যে থাকবে না। আশা করছি কনসেপ্টটা বুঝতে পেরেছি। কোনো ডাউট আছে কারো, বলো। ওকে, এবার কনসেপ্টের দিকে আসা যাক। দেখো, এবার যে কনসেপ্টটা হচ্ছে সেটাকে বলছে কার্বন স্কেলেটন। কার্বন স্কেলেটন, এইখানে কি হবে, এইখানে আমরা দেখব যে একটা কম্পাউন্ড, একটা কার্বন রিলেটেড কম্পাউন্ড, সব অর্গানিক কম্পাউন্ড মানে কার্বনই থাকবে, কার্বনের তুমি কত রকম ভাবে কার্বনগুলোকে সাজাতে পারো। ধরো তোমাকে যদি কেউ দুটো কার্বনের কোনো কম্পাউন্ড দেয়, তাহলে তুমি দুটো কার্বনকে শুধু এইভাবে লিখতে পারো, আর কোনো অপশন তোমার কাছে নেই। কার্বন আর কার্বন কানেক্ট, সেটা পাই বন্ড থাক, সিঙ্গেল বন্ড থাক, ট্রিপল বন্ড থাক, হোয়াট এভার ইট ইজ। স্কেলেটন মানে বুঝবো যে কঙ্কাল আর কি, কার্বনের কঙ্কাল কটা বানাতে পারবো, মানে কার্বন কার্বন কিভাবে কানেক্ট থাকতে পারবে, সেটা যেভাবে কানেক্টেড থাক, পাই বন্ড দিয়ে থাক, সিঙ্গেল বন্ড দিয়ে থাক, যেভাবে কানেক্টেড থাক, কার্বন কিভাবে কানেক্টেড থাকতে পারবে। দুটো কার্বন হলে এটাই তোমার কাছে অপশন, আর কোনো তোমার অপশন নেই। যদি 3টে কার্বন থাকে তাহলে তোমার কাছে দুটো অপশন আছে, আইদার তুমি 3টে কার্বনকে এভাবে লিখতে পারো, অথবা 3টে কার্বনকে তুমি রিং আকারে লিখতে পারো। তোমার দুটো স্কেলেটন বানানোর অপশন আছে, তাহলে 3টে কার্বনের ক্ষেত্রে তুমি দুটো অপশন পেতে পারো। তাহলে আইদার তুমি 3টে কার্বনকে লিনিয়ারলি কানেক্ট করতে পারো, অথবা 3টে কার্বনকে তুমি সাইক্লিক ভাবেও কানেক্ট করতে পারো। কিন্তু সাইক্লিক তুমি কখন করবে, যখন তুমি দেখবে ডিউ 1 আসছে, তখনই সাইক্লিক করবে, না হলে তুমি সাইক্লিক বানাবে না। ডিউ যদি 0 আসে তাহলে তোমাকে চেনই বানাবে, সাইকেলটা তুমি আর বানাবে না। ওকে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমি এইভাবে লিখবো, তাহলে তোমরা আশা করছি বুঝতে পারবে এটা। আচ্ছা, যদি তোমার কাছে 4টে কার্বন, তাহলে তাহলে যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে 3টে কার্বন আইসোমার পসিবল, কত রকমের স্কেলেটন তুমি বানাতে পারো কার্বন স্কেলেটন, অ্যান্সার হবে 2। 3টে কার্বনের দুটো স্কেলেটন বানাতে পারবে তুমি। 4টে কার্বন থাকলে কি হবে, তাহলে 4টে কার্বনকে তুমি এরকম করে লিখতে পারো 1 2 3 4, এটা একটা অপশন। 4টে কার্বনের তুমি স্কেলেটন আর একটা বানাতে পারো, সেটা হচ্ছে এটা, ব্রাঞ্চ করে। এই দুটো আলাদা স্কেলেটন হচ্ছে, কার্বনকে তুমি এভাবে কানেক্ট করতে পারো 4টে কার্বনকে, আর কোনো অপশন নেই তোমার চেন আকারে বানানোর। কিন্তু তুমি যদি রিং আকারে বানাও, তাহলে রিং আকারে তুমি একটা এরকম বানাতে পারবো 4টে কার্বনের রিং, অথবা তুমি আরেকটা বানাতে পারবে যে 3টে কার্বনের রিং বানালে আর একটা কার্বন এমনি রেখে দিলে। এই দুটো অপশন তোমার কাছে আছে, আর কোনো অপশন নেই। ঠিক আছে, এই দুটো অপশন তোমার কাছে আছে, আর কোনো অপশন নেই। দুটো 4 রকম ভাবে তুমি সাজাতে পারো, 2 রকম ভাবে সাইক্লিক, 2 রকম ভাবে অ্যাসাইক্লিক, আর 2 রকম ভাবে সাইক্লিক। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল দুটো কার্বন, এটা হয়ে গেল 3টে কার্বন, এটা হয়ে গেল 4টে কার্বন। 5টা কার্বনকে কত রকম ভাবে সাজানো যাবে, 5টা কার্বনকে সাজানোর সময়, তাহলে 5টা কার্বন 1 2 3 4 5 এরকম করে নর্মালি সাজাতে পারো, 1 2 3 4 5 নর্মাল একটা 5টা কার্বন। আচ্ছা, তারপরে করতে পারো 1 2 3 4, 4টে কার্বনকে চেনে, একটা কার্বনকে সাইডে। তাহলে কিভাবে করছি দেখো, স্টেপটা কিরকম, প্রথমে যতগুলো কার্বন থাকবে সবগুলোকে লঙ্গার চেনে, একটাই চেনে বানালে, তারপরে একটা চেন শর্ট করে সেই চেনটাকে সাইডে দিলে, সাইড চেন বানালে, এটা একটা। আরেকটা অপশন কি, আরেকটা অপশন হচ্ছে এই যে দুটো 3টে বানালে আর দুটোকে সাইডে দিলে। আর কোনো অপশন তোমার কাছে আছে চেক করে দেখো।
চেন আকারে 5টা কার্বনকে এর বাইরে তুমি আর কোনোভাবে সাজাতে পারবে? না স্যার। তাহলে এটাই অপশন আছে, এই 3টে ভাবে তুমি 5টা কার্বনকে সাজাতে পারবে। 5টা কার্বনের ক্ষেত্রে তোমার এই 3 রকমেরই কম্পাউন্ড তুমি বানাতে পারবে। এবার রিং এ আসি। রিং 5টা কার্বনকে কত রকম ভাবে রিং বানানো যায়? তাহলে প্রথম হচ্ছে 5টা কার্বনের রিং তুমি একটা 5 মেম্বার রিং বানাতে পারো। 5 মেম্বার রিং বানালে তারপর এবার কি করলে 4 মেম্বার রিং বানালে। 4 মেম্বার রিং এর পরে একটা মিথাইল দিয়ে দিলে, তাহলে 5টা কার্বন হলো। তারপর এবার কি করলে একটা 3 মেম্বার রিং বানালে। 3 মেম্বার রিং বানিয়ে দুটো কার্বন দিলে, 5টা কার্বন হলো। আবার একটা করতে পারো 3 মেম্বার রিং বানালে দিয়ে একটা একটা করে কার্বন দিলে, এটা একটা হতে পারে। আবার একটা হতে পারে 3 মেম্বার রিং বানিয়ে তুমি একটা কার্বন এখানে দিলে একটা কার্বন এখানে দিলে, এই টোটাল 5টা তুমি সাইক্লিক স্ট্রাকচার বানাতে পারবে। এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে যে 5টা কার্বন 5টা সাইক্লিক স্ট্রাকচার, 5টা কার্বন 3টে ওপেন স্ট্রাকচার। তাহলে কি হবে, তোমাকে যখন মলিকুলার ফর্মুলা দিয়ে দেবে কটা ওপেন স্ট্রাকচার, তুমি অপশন দেখে তুমি চুজ করতে পারবে যে কটা আইসোমার হবে। আমি এক্সাম্পল দেখাবো, আমি যখন কোশ্চেন করাবো আগে বেসিক ফান্ডাটা বোঝার চেষ্টা করো যে কি হচ্ছে। আমার তোমাকে 6 অবধি মনে রাখতে হবে, 6-এর বেশি না, 6-এর বেশি পরীক্ষা আসবে না। তার মানে এক মেইনলি 5 আসে, 4-5টা বেশি আসে, 6 খুব কম আসে, কিন্তু 6টাও মনে রাখতে হবে। আমার কোশ্চেন 6-এ কটা ওপেন চেন স্ট্রাকচার বানানো যাবে, একটু ট্রাই করে দেখো দেখি। 6টা কার্বনের কটা ওপেন চেন কার্বন স্কেলেটন বানানো যাবে? ওপেন চেন, আমি কি বলছি, ওপেন চেন কার্বন স্কেলেটন 6 কার্বন বিশিষ্ট কোনো কম্পাউন্ডের কটা বানানো যাবে? সাইক্লিক কিন্তু নয়, ওপেন চেন। চেক করো তাড়াতাড়ি। 5টা হচ্ছে স্যার। সবাই পাচ্ছ 5টা? দেখো তাহলে 1 2 3 4 5 আর 6, এটা একটা, 6টা কার্বনকে পরপর পরপর সাজিয়ে দিলে। আবার একটা করতে পারো 1 2 3 4 5 দিয়ে একটা কার্বন দিয়ে দিলে। দেখো এই কার্বনটাকেই 1 2 3 4 5 এই কার্বনটাকে এখানেও লাগানো যেতে পারে, তাহলে এর দুটো পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা পাশের কার্বনে লাগাতে পারো, অথবা একটা কার্বন পরে। আচ্ছা, তারপরে 1 2 3 4 4 দিলে এখানে একটা দিলে 5, এখানে একটা 6, দুটো ব্রাঞ্চ করলে। আর একটা করতে পারো 1 2 3 4 এখানে একটা আর এখানে একটা, এই 5টাই তুমি বানাতে পারবে। এই 5টা তোমাকে মনে রাখতে হবে যে এই 5টা আইসোমার পসিবল, এই 5টা স্কেলেটন পসিবল। কার্বন যদি 6টা থাকে, সাইক্লিক কটা পসিবল? দেখো অনেকে এই জায়গাটাতে মিস করে, এই দুটোতে অনেকে অনেক সময় মিস করে যায়, যে দুটো আইসোমার হয় এখানে, এই দুটো মিস করে যায়। তাহলে ওই জন্য এগুলো আগে থেকেই আমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে যে কটা স্কেলেটন বানানো যায়। স্কেলেটন বানিয়ে পারলেই তুমি আইসোমার বানিয়ে ফেলতে পারবে। নাও বলে ফেলো সাইক্লিক কতগুলো পসিবল হতে পারে? ছটা কার্বন সাইক্লিক স্ট্রাকচার কতগুলো হতে পারে? 6টা হচ্ছে স্যার। 6টা হচ্ছে, আরো বেশি হবে, চেক করো।
8টা স্যার। আরো বেশি হবে, পরে 8টেরও বেশি হবে। দেখো, প্রথম তো হচ্ছে তুমি এটা বানাতে পারো, 6টা কার্বন, মরিয়ম পেয়েছে 11টা, খুব কাছাকাছি, 11রও বেশি হবে। দেখো কি বলছি, এটা একটা সাইক্লিক। এবার আমি 5টা কার্বন দিলাম, একটা মিথাইল, 4টে কার্বন দিলাম, একটা ইথাইল, ইথাইল দিলাম মানে 2টো কার্বন ওখানে পরপর লাগালাম। 4টে কার্বনের আবার আমি এরকম বানাতে পারি, 4টে কার্বন, আমি এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল দিতে পারি, 4টে কার্বন এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল দিতে পারি। দেখো 4টে কার্বনেরই আমি কত রকম সাইক্লিক স্ট্রাকচার বানালাম, 3 রকম বানিয়ে নিলাম। 4টে কার্বন রিংয়ে আর 2টো বাইরে, তারাই আমি 3 রকমের স্ট্রাকচার বানিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আসি 3টেতে যদি 3টে দিই তাহলে 3টে 1 2 3 3টে এভাবে দিলাম, 3টে দিই তাহলে 1 2 3 এভাবে দিলাম, 3টে দিই এরকম করেও 3টে দিতে পারি। এটা মিস করে গেছে হয়তো মরিয়ম এই স্ট্রাকচারটা, তাহলে 3টের, আচ্ছা 3টে দিলাম, এখানে একটা মিথাইল এখানে ইথাইল। আচ্ছা, 3টের ক্ষেত্রে 2টো মিথাইল এখানে দিলাম এখানে একটা দিলাম, 3টে মিথাইল তো বাইরে দিতে হবে, মানে 3টে কার্বন বাইরে দিতে হবে, দিয়ে দিলাম। তিনটে একটা একটা করে 3টেতে দিয়ে দিলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা সাইক্লিক স্ট্রাকচার পসিবল হবে যদি 6টা কার্বন থাকে। সাইক্লিক স্ট্রাকচার বলতে স্কেলেটন বলি আমরা, এর মধ্যে পাই বন্ড থাকতে পারে, এর মধ্যে অন্য কোনো ফাংশনাল গ্রুপ থাকতে পারে, সে যেভাবে থাক না কেন 12টা পসিবল হবে। তা সিম্পল কোশ্চেন যদি জিজ্ঞেস করে, একটা সিম্পল কোশ্চেন যে C6H12, কোশ্চেনটা ভালো করে বুঝবে, C6H12 মলিকুলার ফর্মুলা বিশিষ্ট কোনো কম্পাউন্ডের টোটাল নাম্বার অফ সাইক্লিক স্ট্রাকচার কত? টোটাল নাম্বার অফ সাইক্লিক স্ট্রাকচার কত? কোশ্চেন এরকম, সিম্পল কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, C6H12 এর টোটাল নাম্বার অফ সাইক্লিক স্ট্রাকচার কটা? তাহলে আমি কি করব, দেখো আমি এখানে না ডিউ চেক করব, আমি ডিউ চেক করব, ডিউ কত আসছে? ডিউ আসছে হচ্ছে আমার 6 + 1 - 12/2, তাহলে ডিউ 1 আসছে। তার মানে আমি যদি রিং বানাই তাহলে তার মধ্যে কোনো পাই বন্ড বানানো যাবে না। এটা আমি বুঝে গেলাম যে ডিউ 1 মানে সাইক্লিক বলছে, মানে আমি রিং বানাবো কিন্তু তার মধ্যে কোনো পাই বন্ড থাকবে না, রিং এর মধ্যে কোনো পাই বন্ড থাকবে না, তাহলে রিং স্ট্রাকচার বানাতে হবে, ডিউ 1 আসছে। ডিউ 0 আসছে সাইক্লিক স্ট্রাকচার পসিবলই না, 0 অ্যান্সার। ওই জন্য প্রথমে ডিউ চেক করতে হবে। তাহলে সাইক্লিক স্ট্রাকচার কটা হয়? 12টা, তাহলে অ্যান্সার হচ্ছে 12। মুখস্থ রাখতে হবে যে 6টাতে সাইক্লিক স্ট্রাকচার 12টা হয়, এবং কোন 12টা এটাও মনে রাখতে হবে। 5টাতে সাইক্লিক স্ট্রাকচার কটা হয় সেটাও মনে রাখতে হবে, 5টা হয় এটাও মনে রাখতে হবে। 4টাতে সাইক্লিক স্ট্রাকচার কটা হয়? 2টো হয়, মনে রাখতে হবে। তবেই তুমি টোটাল আইসোমার লিখতে পারবে, না হলে টোটাল আইসোমার লিখতে পারবে না যে কতগুলো আইসোমার হবে। এই অবধি কারো কোনো ডাউট থাকলে এখনো বলো। কার্বন স্কেলেটনের কনসেপ্ট সবাই বুঝতে পেরেছি? স্যার স্যার আপনি ওই 5th নাম্বার যে চেইন স্ট্রাকচারটা এঁকেছেন, ওখানে উপর নিচে কার্বনে, স্যার নিচের কার্বনের সাথে যদি আরেকটা কার্বন জুড়িয়ে দিই তাহলে হবে? মানে এই স্ট্রাকচারটার কথা বলছো? এই স্ট্রাকচারটা মানে এরকম করতে চাইছো 1 2 3 4 5 6 এরকম করে? হ্যাঁ স্যার। তাহলে এটা তো একই হয়ে গেল না। দেখো এইটা হচ্ছে লম্বা চেন, 1 2 3 নম্বরে মিথাইল, এই তো করেছি এটা। ওই স্ট্রাকচারটা তো অলরেডি আমি নিয়ে নিয়েছি না এখানে, এই দেখো 5টা চেন লম্বা চেন, আর এখানে একটা মিথাইল সাইডে আছে, সেম না? হ্যাঁ জাস্ট বাকিয়ে লেখা হয়েছে।
তো এটা মনে রাখবে যে এই কটাই পসিবল, এর বাইরে নয়। তুমি আর যাই স্ট্রাকচার বানাও সেটা এর মধ্যেই পড়বে, কোনো না কোনো স্ট্রাকচারের মধ্যেই পড়বে। ঠিক আছে, আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কারো কোনো এখানে কোনো প্রবলেম নেই। যদি এটা মনে রাখতে পারো তাহলে আইসোমারিজম ইজি হয়ে যাবে তোমাদের জন্য, খুবই ইজি হয়ে যাবে। দেখো কিরকম ভাবে ইজি হবে। প্রথমে আসি আইসোমারিজম মানে কি। এটাতেও মানুষের মধ্যে একটা, মানে সবার মধ্যে একটা ভুল কনসেপশন আছে, এখনো পর্যন্ত ভুল কনসেপশন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি। আইসোমারের ডেফিনেশনে সবাই ভুল করে। হোয়াট ইজ, আমি বলি তোমরা দেখি, বলো দেখি আনসার। আইসোমার কাকে বলে? আইসোমার কাকে বলে? সেম মলিকিউলার ফর্মুলা কিন্তু স্ট্রাকচার আলাদা। ব্যাস হয়ে গেল ভুল। দেখো এটা সবাই শেখায় সেম সেম। মলিকিউলার ফর্মুলা বাট ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি একটা আলাদা হবে। গুড। সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার, এই কথাটা সবাই ম্যাক্সিমাম জনই এটাই পড়ায় যে সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার। কিন্তু না, সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার হলেও তার আইসোমার, সেম মলিকুলার ফর্মুলা সেম স্ট্রাকচার হলেও আইসোমার হতে পারে। কিরকম দেখো ভালো করে। এইখানে আমি একটা এক্সাম্পল লিখছি, ভালো করে বুঝবে। এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে আছে CH3। আর একটা নিলাম, এটা, এটাকে একটাকে বলে সিস, একটাকে বলে ট্রান্স। তোমরা হয়তো জানো, একটাকে বলে সিস, একটাকে বলে ট্রান্স। যখন সেম সাইডেড গ্রুপ একই দিকে থাকে তখন বলে সিস, সেম গ্রুপ যখন অপোজিট দিকে থাকে তখন বলে ট্রান্স। যাই হোক, তো এই দুটোতে আমার কোশ্চেন হচ্ছে যে এই দুটো আইসোমার কিনা, সিস ট্রান্স এরা আইসোমার কিনা, বলো। হ্যাঁ, তা সিস ট্রান্স আইসোমার। এই যে সিস ট্রান্স আইসোমার, এদের স্ট্রাকচার একই না আলাদা? আলাদা। কেন বলছো স্ট্রাকচার আলাদা? কারণ মিথাইল গ্রুপগুলো অপোজিট সাইডে আছে একটাতে, আর একটাতে সেম সাইডে না, আছে। এইখানে বড় করে বোঝার চেষ্টা করো কনসেপ্টটা কি। হোয়াট ইজ স্ট্রাকচার? স্ট্রাকচার অফ মলিকিউল মানে কি? স্ট্রাকচার মানে কি জিনিস বোঝায়, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। স্ট্রাকচার মানে হলো কোন মলিকিউলের স্ট্রাকচার, মানে হচ্ছে ওই মলিকিউলের মধ্যে কোন কোন বন্ড আছে, বন্ডিং প্যাটার্ন। স্ট্রাকচার মানে হলো বন্ডিং প্যাটার্ন, ভালো করে বুঝবে। বন্ডিং প্যাটার্ন, কি কি বন্ড আছে। স্ট্রাকচার আলাদা মানে তার মধ্যে একটা না একটা বন্ড আলাদা হতে হবে। তুমি আমাকে বলো যে সিস স্ট্রাকচারটাতে যে যে বন্ডগুলো আছে, ট্রান্স স্ট্রাকচারটাতে তো এক্স্যাক্টলি সেম বন্ড আছে, কোনো বন্ড আলাদা নেই। সিসে তুমি যে যে বন্ড পাবে, কার্বন কার্বন ডাবল বন্ড একটা, এখানেও কার্বন কার্বন ডাবল বন্ড একটা, এখানে কার্বন হাইড্রোজেন বন্ড, এখানেও কার্বন হাইড্রোজেন, সব সেম পাবে, কোনো আলাদা নেই। স্ট্রাকচার সেম, ভালো করে বুঝবে। এই দুটোর স্ট্রাকচার আলাদা নয়। স্ট্রাকচার মানে কি আবারও বলি, কোনো মলিকুলের যখন কেউ বলবে স্ট্রাকচার, স্ট্রাকচার মানে হচ্ছে তার মধ্যেকার বন্ডিং প্যাটার্ন তোমাকে দেখতে হবে। যদি সেম টাইপের বন্ড থাকে, সেম একই বন্ড একই বন্ড, তাহলে তাদের স্ট্রাকচার একই, স্ট্রাকচার ডিফারেন্ট নয়। বন্ডিং প্যাটার্ন যদি আলাদা হয় তবেই বলবো স্ট্রাকচার আলাদা। যেমন আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, CH3 CH2OH আর CH3O CH3, এই দুটোর মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এই দুটোর মধ্যে স্ট্রাকচারের ডিফারেন্স। কেন? কারণ এখানে এমন একটা বন্ড আছে যেটা সেকেন্ড স্ট্রাকচারটাতে নেই, যেমন O আর H, এই বন্ডটা সেকেন্ড স্ট্রাকচারটাতে নেই। তাহলে যদি দুটো মলিকুলের মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্স থাকে, মানে বন্ডিং প্যাটার্নের ডিফারেন্স থাকে, তখন তাদেরকে বলা হবে স্ট্রাকচারাল আইসোমার। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আইসোমারিজম দু রকমের হয়, একটাকে কি বলি আমরা, স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটাকে বলা হয় স্টিরিও আইসোমারিজম। তাহলে যদি কেউ ডেফিনেশন এরকম বলে
যে সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার, তাহলে সেটা স্ট্রাকচারাল আইসোমারিজম হলো, সেটা আইসোমারিজম হলো না। সেম মলিকুলার ফর্মুলা এখানে দেখো সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার, তার মানে স্ট্রাকচারাল আইসোমারিজম কখন হবে? যখন বন্ডিং প্যাটার্ন ডিফারেন্ট থাকবে। তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজম হবে যদি ডিফারেন্ট বন্ডিং প্যাটার্ন থাকে, তখন সেটা স্ট্রাকচারাল আইসোমারিজম হবে। কিন্তু যদি বন্ডিং প্যাটার্ন সেম থাকে, যেমন এখানে সেম বন্ডিং প্যাটার্ন, বন্ডিং এর কোনো ডিফারেন্স নেই, এখানে যা যা বন্ড আছে প্রথম কম্পাউন্ড আছে সিসে, ট্রান্সেও এক্স্যাক্টলি সেম বন্ডই আছে, কোনো বন্ডই আলাদা নেই, তাহলে তখন সেটাকে বলা হবে স্টিরিও আইসোমারিজম। তাহলে স্টিরিও আইসোমারিজমে কি হবে? সেম বন্ডিং প্যাটার্ন হবে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? তাহলে স্টিরিও আইসোমারিজম কখন বলবে আর কখন তুমি স্ট্রাকচারাল আইসোমারিজম বলবে? স্ট্রাকচারাল আইসোমারিজমে স্ট্রাকচার ডিফারেন্ট হবে, মানে বন্ডিং প্যাটার্ন ডিফারেন্ট হবে, বন্ডিং তুমি ডিফারেন্ট দেখতে পাবে, বন্ডিং আলাদা আলাদা বন্ড হবে। স্টিরিও আইসোমারিজমে বন্ড একই থাকবে, স্ট্রাকচার সেম, শুধু অ্যারেঞ্জমেন্ট আলাদা, গ্রুপের অ্যারেঞ্জমেন্ট আলাদা হতে পারে, তাতে স্ট্রাকচারে কোনো যায় আসে না, স্ট্রাকচার মানে বন্ড তো সেমই আছে। তো তাহলে আইসোমারিজমের ডেফিনেশন যেটা আমরা শুনলাম, যে আইসোমারিজমের ডেফিনেশন তাহলে এরকম হবে না যে সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার, এরকম হবে না। কি হবে? সেম মলিকুলার ফর্মুলা and at least one different property, and at least one different property। শুধু একটা প্রপার্টি আলাদা হতে হবে, যে কোনো প্রপার্টি হতে পারে। সে বললো যে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টির মধ্যে যে কোনো প্রপার্টি, বা অপটিক্যাল প্রপার্টিও হতে পারে। অপটিক্যাল আইসোমারিজম কখন বলো? যখন একটা রোটেশন প্লাস একটা মাইনাস, তো অপটিক্যাল আইসোমারিজম। তো যে কোনো একটা আইসোমারিজম হবে যদি যে কোনো একটা প্রপার্টি, তার ফিজিক্যাল হোক, কেমিক্যাল হোক, অন্য কোনো অপটিক্যাল হোক, যে কোনো একটা প্রপার্টি যদি আলাদা হয়, তখন তাকে আইসোমার বলা হবে। তাহলে দুটো মলিকিউল, তাহলে ওটা ডিফারেন্ট মলিকিউল হবে। আইসোমার্স আর ডিফারেন্ট মলিকিউলস। ডিফারেন্ট মলিকিউলস মিন্স কি? দেখো এই সিস আর ট্রান্স, এই দুটো কিন্তু আলাদা মলিকিউল, এই দুটো কিন্তু সেম মলিকিউল নয়, মলিকিউল দুটো আলাদা, কিন্তু তাদের স্ট্রাকচার সেম, বন্ডিং প্যাটার্ন সেম। কি আলাদা? তাদের অ্যারেঞ্জমেন্ট অফ গ্রুপস আলাদা, তাদের ফিজিক্যাল প্রপার্টি আলাদা, তাদের কেমিক্যাল প্রপার্টি আলাদা। তো আইসোমার তাদেরকেই বলা হবে যে যদি দুটো কম্পাউন্ডের মধ্যে সেম মলিকুলার ফর্মুলা থাকে এবং যে কোনো একটা প্রপার্টি, সে ফিজিক্যাল হোক, কেমিক্যাল হোক, অপটিক্যাল হোক, যে কোনো একটা প্রপার্টি যদি আলাদা হয়, তাহলেই তাকে আইসোমার বলা হবে। সেম মলিকুলার ফর্মুলা, অ্যাট লিস্ট ওয়ান ডিফারেন্ট প্রপার্টি। এনি ডাউট? ক্লিয়ার এই জায়গাটাতে? ক্লিয়ার তো সবার? এই জায়গাটা কিন্তু সবাই কনফিউশনে থাকে এবং সবাই ভুল পড়ায়, ম্যাক্সিমাম জনই ভুল পড়ায়। সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার না, সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার আইসোমার, কিন্তু কোন ধরনের? স্ট্রাকচার আলাদা, তো স্ট্রাকচারাল আইসোমার। তো এই স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে অনেকগুলো ভাগ আছে। কি কি আছে? ফার্স্ট হচ্ছে চেন আইসোমারিজম। আমি আইসো লিখছি, তোমরা পুরোটা লিখবে আইসোমারিজম। সেকেন্ড হচ্ছে পজিশন আইসোমারিজম। থার্ড হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। বা এটাকে ফাংশনাল আইসোমারিজমও বলে অনেকে। মেটামারিজম। আর একটা আছে যেটা সিলেবাসে নেই, কিন্তু আমাদেরকে ভালো করেই পড়তে হবে, সেটা হচ্ছে টটোমারিজম। হয়তো এখানে লাগবে না, এখানে এনসিইআরটি তে তুমি দেখবে না টটোমারিজমের লেখা নেই, কিন্তু এটা অর্গানিক কেমিস্ট্রিতে বিভিন্ন জায়গায় টটোমারিজমটাকে খুব বেশি করে ইউজ হয়, ওই জন্য টটোমারিজমটাকে আমাদেরকে শিখতে হবে। স্টিরিও আইসোমারিজম হচ্ছে দুটো রকমের।
স্টিরিও আইসোমারিজম দু রকমের, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আর একটা হচ্ছে অপটিক্যাল। অপটিক্যাল আইসোমারিজমেরও ক্ষেত্রেও তুমি স্ট্রাকচার একই রকম দেখবে, যেমন যেমন আমি তোমাকে একটা অপটিক্যাল আইসোমারিজমের এক্সাম্পল দিই। ধরো এখানে COOH আছে, এখানে আছে CH3, এখানে আছে OH, আর বিলো দ্য প্লেন মনে করো এখানে H। এই স্ট্রাকচারটাকে যদি আমি লিখি এবং আর একটা কম্পাউন্ড যদি লিখি, তাহলে এই দুটোর মধ্যে তুমি দেখবে কোনো বন্ডিং প্যাটার্নের ডিফারেন্স নেই, সেম বন্ডিং প্যাটার্ন আছে। তুমি এমন কোনো বন্ড পাবে না যেটা প্রথম কম্পাউন্ডটাতে আছে কিন্তু দ্বিতীয় কম্পাউন্ডটাতে নেই। প্রত্যেকটা বন্ড যেটা প্রথম কম্পাউন্ডে আছে সেটা দ্বিতীয় কম্পাউন্ডেও আছে, এবং এটা একটা একটা মিরর ইমেজ। একটা আরেকটা মিরর ইমেজ। তাহলে যেহেতু একটা আরেকটা মিরর ইমেজ, নন সুপার ইম্পোজ, পরে আমরা ডিটেলসে আসবো। তো এই দুটোর মধ্যে এরা কিন্তু স্টিরিও আইসোমার, কারণ এদের মধ্যে বন্ডিং প্যাটার্ন সেম। এটা আবার একটা ডিফারেন্ট টাইপ অফ স্টিরিও আইসোমার, যেটাকে অপটিক্যাল আইসোমারিজম আমরা বলি। বলো, কারো কোনো ডাউট এই অবধি বুঝতে? ডিগ্রি অফ আনস্যাচুরেশন, অপটিক্যাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম কাকে বলে আর অপটিক্যাল আইসোমারিজম কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি। এই স্টিরিও আর স্ট্রাকচারাল, যখন স্ট্রাকচার ডিফারেন্ট থাকবে তখন স্ট্রাকচারাল, যখন স্ট্রাকচার সেম থাকবে তখন স্টিরিও আইসোমারিজম বলা হবে। আইসোমারিজম মানে দুটো মলিকুলার ফর্মুলা, দুটো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেম হবে, অ্যাটলিস্ট একটা প্রপার্টি আলাদা হবে, যে কোনো প্রপার্টি হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এখানে এন্ড করছি, 1 ঘন্টা হয়ে গেল। নেক্সট ক্লাস আমরা এখান থেকে কন্টিনিউ করব, কালকে করব ক্লাস। টাইমিংটা আমি এরকমই রাখবো, 3টে থেকে রাখবো টাইমিং। হ্যাঁ, আমার পক্ষে এটা খুবই মানে সুবিধাজনক টাইম হচ্ছে। কারো কোনো সমস্যা আছে 3টে থেকে? স্যার শুধু মানডে টুইসডে আমরা স্কুল যাই, তো ওই 2 দিন যদি রাত্রে হতো। আচ্ছা ঠিক আছে, মানডে টুইসডে ঠিক আছে। মানডে টুইসডে তো প্রতিদিন তো ক্লাস এমনিও করাচ্ছি না। আর পরের উইক থেকে তো প্র্যাকটিক্যাল এক্সামও তো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, টাইমিংটা এটাই রাখার চেষ্টা করব। হ্যাঁ, কনভেনিয়েন্ট টাইম আমি গ্রুপে জানিয়ে দেবো, যদি কারো প্রবলেম থাকে বলবে একবার। ওকে, চলো ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে।